হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়োর কেমিস্ট্রি ল্যাব। আজ আমি ওয়াইসিএল জুনিয়র বাংলাতে রাসায়নিক গণনা চ্যাপ্টারের এবিটি এর টেস্ট পেপার করাবো। ঠিক আছে, তোমরা এই রাসায়নিক গণনা চ্যাপ্টারটা ভালো করে পড়েছো। এই চ্যাপ্টারটা খুব সোজা। তোমাকে রিয়াকশন লিখতে হবে, তার আণবিক বল লিখতে হবে, ঐকিক নিয়মের অঙ্ক করতে হবে, তাহলেই হয়ে গেল। তবে সেই বেসিসে কিছু অঙ্ক আছে আর একটা এমসিকিউ কোশ্চেন আছে এবিটি এর টেস্ট পেপারে, যেটা ধরছে। তো তোমরা এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়েছো, কারণ এই চ্যাপ্টারটাই ক্লাস 11-এ যারা সায়েন্স নিয়ে পড়বে ফার্স্ট চ্যাপ্টার মূল কনসেপ্ট। তো এই চ্যাপ্টারটা যদি তোমার ভালো করে 10-এ ভালো করে তুমি যদি করতে পারো, 11-এ খুব ইজি হবে। যারা নিট জেই নিয়ে পড়বে, ধরো ইয়োর কেমিস্ট্রি ল্যাবের নতুন ব্যাচ শুরু হচ্ছে 1 মার্চ থেকে। তোমরা যারা পরবর্তীকালে অল ইন্ডিয়া বেসিস নিট জেই পরীক্ষা দেবে, যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চাও বা এন্ট্রান্স এক্সাম পাস করতে চাও, সে ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, সিবিএসসি বোর্ড হোক, আইসিএসসি বোর্ড হোক, যে বোর্ডেরই হোক না কেন, তোমাদেরকে অল ইন্ডিয়া লেভেলের সিলেবাসটা পড়তে হবে। তো ইয়োর কেমিস্ট্রি ল্যাবের যে নিট বা জেই যে ব্যাচ স্টার্ট হবে সেটা 1 মার্চ থেকে। যারা অ্যাডমিশন নিতে চাও, তারা যদি এখন অ্যাডমিশন নাও তাহলে তাদের ডিসকাউন্ট আছে, এবং ফার্স্ট ব্যাচেতে জয়েন হতে চাইলে তোমাদের স্টার্টিং থেকেই নিটের বা জেই অ্যাডভান্সের প্রিপারেশনটা শুরু হবে। এবার তুমি যদি পরে চিন্তা করো আগে সায়েন্স নেবো কি নেবো না, বা নিট নিয়ে পড়বো কিনা পরে ভাববো, তাহলে তুমি অনেকটা পিছিয়ে পড়বে। কারণ যদি সায়েন্স নিতে হয়, আর এখনের যা বর্তমান পরিস্থিতি, তুমি যদি ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি লাইন না চুজ করো, তাহলে তোমার চাকরি বলো যাই বলো, বা সায়েন্স নিয়ে যদি না পড়ো, তাহলে চাকরি বা কোনো কিছু জবেতে তোমার প্রবলেম হবে। তাই প্রথম থেকেই তুমি যদি টার্গেট নাও যে আমাকে সায়েন্স নিয়ে যে কোনো জায়গায় ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়তে হবে, তাহলে প্রিপারেশন শুরু করে দাও। কারণ বসে থেকে লাভ নাই, কারণ সিলেবাস অনেক ভাস্ট সিলেবাস। ক্লাস 10-এর থেকে 11-12-এর সিলেবাসটা, 9-10-এ যেটা পড়েছো তার থেকে ভাস্ট সিলেবাস, সব কটা চ্যাপ্টারেরই আরো ডেপথলি থিওরি আসছে। তো যারা ভর্তি হতে চাও, প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোন করতে পারো। ফোন করে কি কন্ডিশন, কি ফিজ আছে, কবে থেকে ক্লাস শুরু হবে, ক্লাস শুরু কবে থেকে বলেই দিলাম। ফিজ যেটা রয়েছে আদার্স ইনস্টিটিউটের থেকে অনেক কম। মার্কেটে যে ইনস্টিটিউট গুলো রয়েছে, তোমার মিনিমাম ফিজেতেই তোমার কোর্সটা করানো হবে। 1 বছরের কোর্স, 2 বছরের কোর্স। যারা 12-এর স্টুডেন্ট, মানে 11 থেকে 12-এ যাচ্ছ, তাদের জন্য 1 বছরের কোর্স। যারা 10 থেকে 11-এ যাচ্ছ, তাদের জন্য 2 বছরের কোর্স। বুঝতে পারলে? যারা জয়েন হতে চাও ইমিডিয়েট যোগাযোগ করো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। 729, কোন গ্যাসের বাষ্প ঘনত্ব 16 হলে আণবিক ওজন কত হবে? ঠিক হবে? বাষ্প ঘনত্ব দিয়ে এমসিকিউ পড়বে কিন্তু, বলে দিলাম। কোন গ্যাসের 729 বাষ্প ঘনত্ব দিয়ে পড়বে। কোন গ্যাসের 16 হলে আণবিক ওজন আমরা কি জানি? m = 2d। যদি বাষ্প ঘনত্ব 16 বলে, তাহলে আণবিক ভর কত হয়ে যাচ্ছে? 32। তাহলে অপশন সিটা হয়ে যাবে। তো আগেরটা রিলেশনটা বলেছিল ওরকম যে মিথেনের আণবিক ভরটা বাষ্প ঘনত্বের অর্ধেক বলেছিল, তো সেই অনুসারে তখন করা হয়েছিল। কিন্তু অ্যাকচুয়ালি ফর্মুলাটা তো এইটা, m = 2d, মানে আণবিক ভর = 2 × বাষ্প ঘনত্ব। তো সেই অনুসারে 32। তার মানে অপশন সিটা তোমার কারেক্ট অ্যান্সার হচ্ছে। অপশন সি তোমার কারেক্ট অ্যান্সার। এইটা গেল। এরপরে 729 পেজের 4.2, এটা আশা করছি করতে পারবে এই অঙ্কটা। তো করো 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 দেখি। এই অঙ্কটা পড়বে খুব, মানে এই অঙ্কটা বারবার আছে। লোহিত তপ্ত আয়রন বলেছে, এফির সঙ্গে এই মাত্রই করেছি অঙ্কটা, তখন ওখানে 5.6 ছিল।
H2O দিলে তোমার হয়ে যাচ্ছে Fe3O4 প্লাস H2, ব্যালেন্স করলে এটা 3 করলে এখানে 4টে অক্সিজেন, তার মানে 4H2O, এখানে 4H2, তার মানে আমার 3 ইন্টু এখানে 56, 3 ইন্টু 56 করলে কত হয় 168, তাই তো? তার মানে এখানে হয়েছে 168 গ্রাম। আর এখানে আমার আয়তন জিজ্ঞেস করেছে যে কি পরিমাণ, তোমাকে দুটো ভাবেই করতে হবে, মানে কত গ্রাম হাইড্রোজেন পাওয়া যাচ্ছে, আবার তার আয়তনেও কনভার্ট করতে হবে। তার মানে আমি এখানে লিখবো 4 ইন্টু 1 ইন্টু 2, তার মানে 8 গ্রাম। আর যদি আয়তনে করো এসটিপি তে, তার মানে 4 ইন্টু 22.4 লিটার অ্যাট এসটিপি। ঠিক আছে, দুটোই হচ্ছে। তার মানে আমি লিখতে পারি এখানে কি 168 গ্রাম Fe থেকে, আয়রন থেকে তোমার 8 গ্রাম H2 পাওয়া যায়। লেখা হয়ে গেল। একে কত হচ্ছে 8/168, আর এখানে 21 গ্রাম বলেছে, তাহলে 21 গ্রামে কত হচ্ছে, কত বেরোচ্ছে? তার মানে 21 দিয়ে কাটলে এটা 8 হয়ে যাচ্ছে, 8/8 মানে 1 গ্রাম H2। ঠিক আছে, আবার কেউ এরকম ভাবে করতে পারে, এর পরের লাইনটা 1 গ্রাম 2 গ্রাম H2 মানে 22.4 লিটার, আর 1 গ্রামে কত, আবার কেউ এইটা ধরেই করতে পারে যে 168 গ্রাম আয়রন থেকে 4 ইন্টু 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস পাওয়া যায় এসটিপি তে। তাহলে মানে এখানে লিখবে এসটিপি তে 168 গ্রাম Fe থেকে 4 ইন্টু 22.4 লিটার H2 পাওয়া যায়। একে কত করলে হয়ে যাচ্ছে তোমার 4 ইন্টু 22.4/168, আর 21 গ্রামে কত, তাহলে হয়ে যাচ্ছে 4 ইন্টু 22.4/168 ইন্টু 21, তাহলে 21 দিয়ে এটা কাটলে হয়ে যাচ্ছে 8, 8 কে এটা দিয়ে কাটলে 2, 2 দিয়ে এটা কাটলে 11.2, মানে 11.2 লিটার হাইড্রোজেন গ্যাস পাওয়া যাচ্ছে। আবার কেউ এরকম ভাবেও করতে পারে যে 2 গ্রাম H2 equals to 22.4 লিটার H2 গ্যাস at STP, এটা STP তে লেখো 1 গ্রামের জন্য কত, কারণ এখানে 1 গ্রাম হাইড্রোজেন বেরিয়েছিল, তাহলে 22.4/2 ইন্টু 1, তার মানে 11.2 লিটার H2। যে কোনো মেথডেও করতে পারে, বুঝতে পারলে? এরপরে দেখো বিভাগ ঘয়ে 729 4.2 অথবা এসটিপি তে 4 গ্রাম SO2 এর আয়তন, ওই আয়তনকে কত সংখ্যক অনুবর্তমান। তার মানে এসটিপি তে আগে তুমি করবে কি, আমি করে দেবো, তাহলে এর আগে আণবিক ভর ক্যালকুলেট করব। এর আণবিক ভর ইকুয়ালস টু সালফারের 32 প্লাস অক্সিজেনের 16 ইন্টু 2 মানে 64 এত গ্রাম। তার মানে আয়তন বলেছে, আমরা কি জানি যে 1 মোল ইকুইভ্যালেন্ট টু বা সমান সমান আণবিক ভর
equivalent to 22.4 liter at STP equivalent to Avogadro number Na। ঠিক আছে, এই লাইনটা আমরা জানি। Na means তোমার 6.023 into 10 to the power 23 molecules, এত সংখ্যক অণু। এই লাইনটা আমরা জানি। ঠিক আছে, আমার 4 গ্রাম বলেছে, তার মানে আমরা লিখবো ওর আয়তন বলেছে, আয়তন মানে 22.4, তাহলে লিখবো 64 গ্রাম SO2 এর আয়তন হচ্ছে তোমার 22.4 লিটার। এখানে আগে লিখবে STP তে। তাহলে এখানে কত গ্রাম বলেছে? 4 গ্রাম। একে কত করলে? তাহলে 22.4 বাই 64, আর 4 গ্রামেতে কত? তাহলে হয়ে যাচ্ছে তোমার 22.4 বাই 64 ইন্টু 4। তার মানে আমার দেখো এখানে 4 লং 64 হয়ে যায়। তাহলে আমার এটা 2 দিয়ে কাটলে 8 হচ্ছে, এটা 11.2, তার মানে 11.2 বাই 8। তাহলে 11.2 বাই 8 কে 8 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে? 1.4। মানে কেউ যদি পরপর করে যায় এখানে 1.4 হবে, কারণ দেখো এটা দিয়ে ডিভাইড করলে এত লিটার হবে। ঠিক আছে, এবার ডাইরেক্ট কেউ অণুর সংখ্যাতে যেতে পারে, কারণ আণবিক ভরের সঙ্গে রিলেশন এইটা অ্যাভোগাড্রো নাম্বার। ওই আয়তনে কত সংখ্যক অণু আছে, মানে 4 গ্রামেতে, বা এইটা ধরেও যেতে পারে। 22.4 লিটারে রয়েছে অ্যাভোগাড্রো নাম্বার, আর 1.4 লিটারে কত হবে তুমি ডাইরেক্ট করতে পারো। অত আয়তনে বলেছে, মানে ওই আয়তনে বলেছে, মানে যেই আয়তনটা বেরোলো, সেই জন্য তুমি এখানে লিখবে STP তে 22.4 লিটার SO2 ইকুয়ালস টু তোমার 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক অণু বর্তমান। তাহলে আর 1.4 লিটার বেরিয়েছে, তাহলে এইটাতে কত হবে? 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 বাই 22.4 ইন্টু 1.4। এই মাত্র কত হলো? এটা দিয়ে কাটলে 16 হলো, তাই তো? 1.4 কে 16 দিয়ে মাল্টিপ্লাই করলে 22.4 হবে। 1.4 ইন্টু 16 করলেই তোমার 22.4, তার মানে এখানটা আমার 16 হচ্ছে। 16 কে 6.23 কে কিছু করার দরকার নেই। কেউ যদি এই জায়গাতেও রেখে দেয় তাকেও মার্কস দেবে, মানে এই সিচুয়েশনে রেখে দেয় 23 বাই 16 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এত সংখ্যক অণু, তাহলেও তাকে মার্কস দিতে বাধ্য, কারণ এখানে ক্যালকুলেশনটা 6 পয়েন্ট কেউ যদি না করে তাহলেও তাকে মার্কস দেবে। মানে এখানে ক্যালকুলেশনটা হয়ে যাচ্ছে 0 পয়েন্ট, মানে 3 পয়েন্ট। এই পর্যন্তই রেখে দাও, এখানে আর ক্যালকুলেশন করার দরকার নেই, এই পর্যন্তই মার্কস দেবে। বুঝতে পারলে? কারণ এইটা করতে যাবে অনেকক্ষণ টাইম নেবে। হয়ে গেছে এটা? এরপরে দেখো, এরপরে 751, আর কত, এখনো অনেকগুলো আছে। আজকে কি এই পর্যন্তই থাকবে? সমস্যা নাই তো? তাহলে করো। দেখো 751 পেজ, বিভাগ ক। একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা কত? আদর্শ গ্যাসের সমীকরণ কি হয়? PV ইকুয়ালস টু nRT, তাই তো? প্রতি একক আয়তনে মোল সংখ্যা কত হবে? একক আয়তন, হ্যাঁ, n ইকুয়ালস টু হয় তোমার PV বাই RT। একক আয়তন বলছে, তার মানে ভিটা 1 আয়তন, মানে 1 ধরবে, 1 ভলিউম, তার মানে কি দাঁড়াচ্ছে
পি বাই আর টি হয়ে যাচ্ছে, তো এন ইকুয়ালস টু পি বাই আর টি হয়ে যাচ্ছে, এটাই তো হচ্ছে। না না, তোমারটা হবে না, ওইটা অন্য ক্ষেত্রে হয়ে যাচ্ছে। আমার রিলেশনটা আমার এখানে বলেছে একক আয়তন, তো তার মানে ভি ইকুয়ালস টু 1 আয়তন, তাহলে আমি ভি এর জায়গায় 1 পুট করে দিচ্ছি, তাহলে এন ইকুয়ালস টু কত, এনটাই কি, এটা মূল সংখ্যা, এটাই হচ্ছে তোমার মূল সংখ্যা হয়তো, তার মানে অপশন ডিটা অ্যান্সার, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? এরপরে দেখো হচ্ছে বিভাগ ঘ 4.2, 28 গ্রাম লোহা ও লঘু HCl এর বিক্রিয়ায় প্রাপ্ত হাইড্রোজেন দ্বারা কত গ্রাম কপার অক্সাইড সম্পূর্ণরূপে বিজারিত হতে পারে। এখানে আগে দুখানা রিয়াকশন কি হচ্ছে দেখে নি। প্রথমে এফি, যেটা আমি বুঝিয়ে দিচ্ছি ভালো করে বোঝো, এফি HCl এর সঙ্গে বিক্রিয়া করছে, বিক্রিয়া করলে কি হবে, FeCl2 প্লাস HCl H2 হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, এখানে 2 HCl করে দাও, তাহলেই তোমার ব্যালেন্স হয়ে গেল। এই যে হাইড্রোজেনটা উৎপন্ন হচ্ছে, এই হাইড্রোজেনটা কপার অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করছে, CuO প্লাস H2 বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, তোমার কপার আর ওয়াটার, Cu প্লাস H2O। এবার দেখো আমি যদি জেনারেল ফরম্যাটে দেখি, আয়রন কত গ্রাম, আয়রনের মলিকুলার মাস 56 গ্রাম, তোমার এপি থেকে তুমি হাইড্রোজেন কত পাচ্ছ, 2 গ্রাম হাইড্রোজেন, এই 2 গ্রাম হাইড্রোজেনটাই কপার অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করবে, এই 2 গ্রাম হাইড্রোজেনটা কপার অক্সাইডে কত গ্রাম কপার অক্সাইডের সঙ্গে বিজারিত করে হচ্ছে তোমার মানে কত গ্রাম কপার অক্সাইডের সঙ্গে বিজারিত করবে। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? আর গিভেন কি দেওয়া রয়েছে, 28 গ্রাম এপি থেকে কত গ্রাম আমি হাইড্রোজেন পাবো, এই 28 গ্রাম হাইড্রোজেন থেকে যেই হাইড্রোজেনটা পাবো সেটাই, আর জেনারেল ফরম্যাটে আমি কপার অক্সাইড কত দেখতে পাচ্ছি, এখানে এর মোলার মাসটা লিখে ফেলো, 63.5 প্লাস 16, তাহলে হয়ে যাচ্ছে তোমার 79.5 গ্রাম কপার, আর হাইড্রোজেনটা কত, 2 গ্রাম। ঠিক আছে না? বুঝতে পারলে না? এখানে ব্যালেন্স করার কিছু প্রয়োজন নেই, তার মানে আমি এখানে জেনারেল ফরম্যাটে দেখতে পাচ্ছি 2 গ্রাম কপার অক্সাইড কে বিজারিত করতে 79 গ্রাম কপারের প্রয়োজন, আর এখান থেকে ক্যালকুলেট করতে হবে 28 গ্রাম আয়রন থেকে কত গ্রাম হাইড্রোজেন গ্যাস পাওয়া যাচ্ছে, ওই যে হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন হচ্ছে সেই উৎপন্ন হাইড্রোজেনই এই কপার অক্সাইডকে বিজারিত করবে। বোঝা গেল না? বোঝা গেল না? তাহলে এবার এক এক করে করছি। প্রথম রিয়াকশনতে দেখো রিয়াকশনটা ছিল এটা, এপি মানে আয়রনের রিয়াকশনে, মানে 56 গ্রাম এপি থেকে আয়রন থেকে তুমি কত গ্রাম হাইড্রোজেন পাচ্ছিলে, 2 গ্রাম H2 পাওয়া যায়। তাহলে 1 গ্রামে কত হচ্ছে, 2/56, আর 28 গ্রাম বলেছে, তার মানে আমার হয়ে যাচ্ছে 2/56 ইন্টু 28, তার মানে আমার এখানে কেটে গেলে 2 হচ্ছে, তার মানে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। এখানটায় কি দিলে, কপার অক্সাইডের ক্ষেত্রে 2 গ্রাম কপার অক্সাইড হচ্ছে তোমার 79.5 গ্রাম কপার অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করছে, এই লাইনটাই লিখবে, 2 গ্রাম হাইড্রোজেন 79.5 গ্রাম কপার অক্সাইডকে বিজারিত করে। বিজারিত করে তাহলে 1 গ্রাম হচ্ছে কি বলে 28 গ্রাম আয়রন থেকে তুমি
হাইড্রোজেন পাচ্ছ 1 গ্রাম, তাহলে 1 গ্রামের জন্য কত হবে? তাহলে 79.5/2, তার মানে দাঁড়াচ্ছে কত? 79.5/2, এটা কত গ্রাম হবে? এখানে 79 কে 2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে হয়ে যাবে 79.5 ডিভাইডেড বাই 2, তার মানে তোমার 39.75 গ্রাম কপার অক্সাইড। এটাই অ্যান্সার। বুঝতে পারলে? মানে দুবার ঐকিক নিয়ম। এর পরের অঙ্কটা দেখো, বিভাগ গয়ের 4.2 এর অথবা 63 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে অতিরিক্ত লঘু HCl এর বিক্রিয়া ঘটালে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে? কত গ্রাম কার্বন ডাই অক্সাইড বলেছে, উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা। হ্যাঁ, তো একই টাইপের, তো ওই জন্যই তো একসাথে অনেকগুলো অঙ্ক করাচ্ছি, তা নাহলে তো একটা অঙ্ক করালে ভুলে যাবে, একই টাইপের বারবার করতে করতেই তাহলে সব অঙ্ক হয়ে যাবে। আর এখানে অঙ্কগুলোর হচ্ছে কি বলে, ফরম্যাটটা একই টাইপ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট করে রয়েছে। দেখো এখানে রিয়াকশনটা দেখো, বলছে 63 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত লঘু HCl। আগে ম্যাগনেসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু HCl এর বিক্রিয়া, HCl এর বিক্রিয়া করলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2 প্লাস CO2 উৎপন্ন হবে আর ওয়াটার উৎপন্ন হবে, তাই তো? মানে কার্বনেট থাকা মানে কার্বন ডাই অক্সাইড হবে, ঠিক আছে? এইটা একদম মাথায় ঢুকে নাও। এখানে 2 Cl2 আছে, তাহলে 2 HCl। এবার ম্যাগনেসিয়ামের কার্বনের কত বলেছে? 63, তার মানে এর মোলার মাস ক্যালকুলেট করতে হবে, মানে আণবিক ভর, মানে 24 + 12 × 16 × 3, তাহলে কত গ্রাম হচ্ছে? 48, 60 মানে 84। আর এখানে কার্বন ডাই অক্সাইডের 12 + 16 × 2 মানে 44 গ্রাম। তার মানে নর্মালি দেখতে পাচ্ছ যে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে 44 গ্রাম CO2 পাওয়া যাচ্ছে, তাহলে 63 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে কত গ্রাম CO2 পাওয়া যাবে সেটাই লিখবো। 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে 44 গ্রাম, এই অঙ্কগুলো খুব সোজা কিন্তু CO2 পাওয়া যায়, শুধু বুঝে গেলেই অঙ্ক হয়ে যাবে। যে কোনো কোশ্চেনে রিয়াকশন লেখো তাহলেই অঙ্ক হয়ে যাবে। আর 63 গ্রাম MgCO3 মানে 44/84 × 63, তাহলে এটা 4 দিয়ে কাটলে 11, এটা 4 দিয়ে কাটলে 21, 821, তার মানে এটা কাটলে তোমার 3 হচ্ছে, মানে 33 গ্রাম CO2 পাওয়া যাবে। তার মানে এই 33 গ্রামকে মোল সংখ্যাতে কনভার্ট করতে বলেছে। আমি এখানে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মানে এইটা লিখবো যে 44 গ্রাম CO2 ইকুয়ালস টু, কারণ ওর আণবিক ভর ইকুয়ালস টু অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক অণু, এখানেই করে দিচ্ছি আমি, আর 33 গ্রাম একদমই সোজা, এটা 44/33, তার মানে হয়ে যাচ্ছে 11 দিয়ে কাটলে এটা 3, এটা ওখানে 4। কেউ 3/4 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার রেখে দিতে পারে, কারণ এত বড় মাল্টিপ্লিকেশন করার দরকার নেই। 3/4 ইন্টু 6.22 ইন্টু 10⁻23 সংখ্যক অণু। কেউ এই পর্যন্ত রেখে দিলেও তাকে মার্কস দেবে, ঠিক আছে? এত এরপরে এটা ক্যালকুলেশন করতে হবে।
হ্যাঁ, তো আমার এই পর্যন্ত হলেও তো ঠিক, আমি এই জন্যই তো প্রসিডিওরে গেলাম। হুম হুম হ্যাঁ, ওটাও করতে পারো। হ্যাঁ, 10⁻23টাকে রেখে দিলে চালু করতে পারো, চালু করতে পারো। হুম, এরপরে দেখো, এরপরের পেজ হচ্ছে তোমার 772। এটা CH2 তার হোলেক্স সংকেতের একটি গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 21 হলে এক্স এর মান কত? বাষ্প ঘনত্ব হচ্ছে ধরো যেটাকে আমরা ভেপার ডেনসিটি বলি, ডেনসিটি ঘনত্ব জানো, ঠিক আছে? ঘনত্ব মানে যে কোনো তুমি সলিড লিকুইডের ক্ষেত্রে মাথায় রাখো। এবার যখন সেটা ভেপারের ক্ষেত্রে যে ঘনত্বটা আসবে, মানে ধরো ওয়াটার বা যে কোনো মলিকুল ভেপার স্টেটেতে যে ঘনত্বটা থাকছে সেটাই হয়ে যাবে তার বাষ্প ঘনত্ব। বুঝতে পারলে? মানে বাষ্পীয় অবস্থায় গ্যাসীয় পদার্থের ঘনত্ব যেটা হয় সেটাই বাষ্প ঘনত্ব। আবার ভেপার প্রেসার আছে, ভেপার প্রেসার মানে বাষ্পীয় চাপ। তো ভেপার প্রেসার বলে কি, যখন কোনো কম্পাউন্ড তোমার গ্যাসীয় অবস্থায় যে প্রেসার ক্রিয়েট করে সেটাই তার ভেপার প্রেসার। তার মানে আমার এখানে বাষ্প ঘনত্বের সঙ্গে আণবিক সংকেতের ফর্মুলা যোগাযোগ কি, m = 2d। আমাকে বাষ্প ঘনত্বটা বলে দিচ্ছে 21, তার মানে m = 2 × 21, তার মানে 42, মানে আণবিক ভরটা বেড়ে গেল 42। এবার এখানে বলেছে আণবিক ভর, আণবিক ভর CH2 হোল এক্স = 42। এখানে এবারে দেখো, এখানে কার্বন বলেছে, কার্বনের 12, হাইড্রোজেনের 1 × 2 × x করবে = 42। তার মানে হয়ে যাচ্ছে তোমার এখানে 2 মানে 14 হয়ে যাচ্ছে, তার মানে 14x = 42। তার মানে x = দাঁড়াচ্ছে 42/14 = 3। এই কোশ্চেনটা খুব ভালো ছিল, তার মানে অপশন সি টা কারেক্ট অ্যান্সার হবে, অপশন সি। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? হুম 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 বলো। হুম, কোনটা? এই মানটা? এইটা? আমার এখানে এইটা সংকেত বলেছে, C2H2 তার হোল এক্স, ঠিক আছে, এর সংকেত বলেছে এইটা। তার মানে এই সংকেতটার আণবিক ভর কত, যে সেটা হচ্ছে এইটা, এই এক্স ইনটু করে। আণবিক ভরটা এখানে কার্বন আছে, হাইড্রোজেন আছে, এই জন্য আণবিক ভর C2H6 = 42 লিখলাম। কারণ আমি বাষ্প ঘনত্ব দিয়ে এই সংকেতের আণবিক ভর আগেই বার করে ফেলেছি, পদার্থের আণবিক ভরটা আগেই বাষ্প ঘনত্ব দিয়ে বার করে ফেলেছি। তার মানে আর যেই সংকেতটা দেওয়া রয়েছে এক্স দিয়ে, সেকেন্ড দিয়ে আণবিক ভর কত হচ্ছে, তাহলে দুটো সমানই হবে। তো সেই সমান থেকেই তোমাকে এক্সট্রা ক্যালকুলেট করতে হবে। বুঝতে পারলে? বাহ, এটা তার মানে গেল, এটা হচ্ছে তোমার 772, 772 একে 3। হুম, সি অপশন ঠিক আছে। যাকে এর পরের কোশ্চেনটা দেখো, পরের বড় কোশ্চেন আছে মনে হয়, দেখো। তারপরে আসছে তোমার বিভাগ ঘয়ের 772 4.11। লঘু সালফিউরিক অ্যাসিড ও জিঙ্কের বিক্রিয়ায় 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস তৈরি করতে হলে 50% বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্কের প্রয়োজন? এটা আগের দিনে করিয়েছিলাম। দেখো তাহলে এই অঙ্কটা কি হবে, আগে রিয়াকশনটা লিখে ফেলো। কি বলেছে? 4.11 লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে জিঙ্কের বিক্রিয়া,
তার মানে Zn প্লাস H2SO4 তোমার কি উৎপন্ন হবে? হাইড্রোজেন গ্যাস আর জিঙ্ক সালফেট প্লাস H2। এবার এখানে ব্যালেন্সটা মনে হয় করতে হবে না, ব্যালেন্স করাই রয়েছে, তাই তো? জিঙ্কের আণবিক ভর কত? 65.5। আর আমার প্রয়োজন হাইড্রোজেনের হচ্ছে তোমার এখানে 1 × 2 মানে 2 গ্রাম। এখানে লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে জিঙ্কের বিক্রিয়ায় 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে। তার মানে তুমি দেখছো যে 65 গ্রাম জিঙ্ক থেকে তুমি 2 গ্রাম হাইড্রোজেন পাচ্ছ। এবার এইটাকে উল্টিয়ে বলো যে 2 গ্রাম হাইড্রোজেন পাওয়া যায় 65.5 গ্রাম জিঙ্ক থেকে, তাহলে 5 গ্রাম হাইড্রোজেন পাওয়া যাবে কত গ্রাম জিঙ্ক থেকে? যেই জিঙ্কটা বেরোবে তার 50% বিশুদ্ধ বলেছে, সেই 50% দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যান্সার এসে যাবে, তাই তো? বুঝতে পারলে না? দেখো আমি করে দিচ্ছি এখানে 2 গ্রাম H2 গ্যাস পাওয়া যায়, ঘুরিয়ে লিখছি আগে কত 5 গ্রামের জন্য কত গ্রাম জিঙ্কের প্রয়োজন সেইটাকে ক্যালকুলেট করো। তাহলে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস পাওয়া যায় 65.5 গ্রাম জিঙ্ক থেকে। এটা তুমি জেনারেল ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছ। আর 5 গ্রাম H2 গ্যাস থেকে কত পাওয়া যাবে? 65.5 বাই 2 × 5। তার মানে আমার এখানে কত দাঁড়াবে ক্যালকুলেশন করলে? ধরো 65.5 × 5 ডিভাইডেড বাই 2 মানে 163.75 গ্রাম জিঙ্ক পাওয়া যায়, মানে জিঙ্কের প্রয়োজন। মানে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য তোমার 163.75 গ্রাম জিঙ্কের প্রয়োজন। তার মানে এইখানে কি বলেছে যে তৈরি করতে হলে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস তৈরি করতে গেলে 50% বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্কের প্রয়োজন। তুমি দেখলে যে 5 গ্রাম হাইড্রোজেন করতে 63.75 গ্রাম তোমার জিঙ্কের প্রয়োজন হচ্ছে, দেখতে পাচ্ছ এখানটা তো? তাহলে এবার প্রয়োজনীয় মোট জিঙ্ক কত হবে? মানে 50% মানে কি 100 গ্রামে 50 গ্রাম, তার মানে আমার এখানে কত হয়ে যাবে? তার মানে 100 গ্রামে 50 গ্রাম রয়েছে, তাহলে 167 গ্রামে, তার মানে আমি ওই ডিভাইড করে দেবো। তার মানে আমি যদি এখানটাতে করি, দেখো 50% বিশুদ্ধতা বলেছে, মানে তোমার 100 গ্রামে রয়েছে তোমার 50 গ্রাম, আর এখানে 163.75 গ্রামে কত হবে? এই হচ্ছে ব্যাপার। গ্রামে আমি এখানটা লিখলাম না, এখানে স্টেটমেন্টে পরে লিখবে 50/100 ইন্টু 163.5। ঠিক হলো তো? হ্যাঁ, তাহলে কত গ্রাম হচ্ছে তোমার? ঠিক উল্টো হয়ে গেল, কারণ এটা উল্টো করে হবে। 50% বিশুদ্ধ মানে তুমি এখানটা যেটা করবে, দেখো 50% বিশুদ্ধতা বলছে, তার মানে 50 গ্রাম পাওয়া কপার মানে জিঙ্ক পাওয়া যায় তোমার 100 গ্রাম থেকে। তাহলে একে কত? তার মানে বা 163.75 গ্রামে কত? তার মানে 100/50 ইন্টু 163.75। এখানে এটা কাটলে আর এটা 5 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে দেখো, না এটা 5 দিয়ে করলে এটা 2 হচ্ছে, তার মানে 2 × 163.75, তার মানে 163.75 ইন্টু 2 ইকুয়ালস টু 327.5 গ্রাম। মানে তুমি এখানে কি লিখবে? কোশ্চেনে যেটা জিজ্ঞেস করেছে এবার লিখে দাও, তাহলেই হয়ে যাবে।
কি লিখবে তোমার এত গ্রাম জিঙ্কের প্রয়োজন, বুঝতে পারলে? মানে এটা ঘুরিয়ে হবে, কিন্তু এইটার 50% না কিন্তু, মানে এই জন্যই লিখলাম 50 গ্রাম জিঙ্ক ইকুয়ালস টু 100 গ্রাম আর 160 কত দিয়ে তারপর স্টেটমেন্টে এটা লিখে দেবে। পরের অঙ্কটা দেখো 4.11 এর অথবা লোহিতপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে হাইড্রোজেন উৎপন্ন হয়। 8 মোল হাইড্রোজেন অণু তৈরি করতে কত মোল লোহা লাগবে এবং তাতে পরমাণুর সংখ্যা নির্ণয় করো। দেখো এই লোহিতপ্ত দিয়ে অনেক কোশ্চেন করানো হয়েছে, আমি এখানে করে দিচ্ছি। দেখো লোহিতপ্ত লোহা ওর ওপর দিয়ে স্টিম চালনা করছো, মানে ওয়াটার, Fe3O4 উৎপন্ন হচ্ছে আর হাইড্রোজেন গ্যাস হচ্ছে। তার মানে তোমার এখানে 3Fe আর অক্সিজেন তোমার 4টে, এখানে 4H2, এখানে 4H2 হয়ে গেল। এখানে বলছে যে 8 মোল হাইড্রোজেন অণু তৈরি করতে কত মোল লোহা লাগবে। এখানে মোলে যেহেতু বলেছে তুমি এখানে 3 মোল লেখো আর এখানে 4 মোল লেখো, তাই তো? 3 মোল থেকে তুমি 4 মোল হাইড্রোজেন পাচ্ছ, বা 4 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে 3 মোল এফির প্রয়োজন। তোমাকে এখানে 8 মোল হাইড্রোজেন অণু বলেছে, তার মানে তুমি কি লিখবে 4 মোল, আগের গুলো গ্রামে হয়েছিল, 4 মোল H2 থেকে H2 পাওয়া যায়, H2 পাওয়া যায় তোমার 3 মোল Fe থেকে, তাহলে 1 মোল কত পাওয়া যায় 3/4 মোল, আর 8 মোল বলেছে। অঙ্কটা আগের অঙ্ক থেকেও সোজা, পাওয়া যায় 3/4 × 8 × 2 মানে 6 মোল Fe থেকে, মানে 8 মোল হাইড্রোজেন প্রস্তুত করতে তোমার 6 মোল Feর প্রয়োজন হবে। হলো? এবার বলছে কত মোল লোহা লাগবে, 6 মোল বেড়ে গেল, এবং তাতে পরমাণুর সংখ্যা বলছে, তার মানে 1 মোল সমান কত অ্যাভোগাড্রো নাম্বার, মানে Fe মানে একটাই এক অণু হচ্ছে, তাই তো? এখানে তো একটাই পরমাণু আছে, তার মানে আমি এটাকে 6 মোলটাকে 1 মোল ইকুয়ালস টু হচ্ছে তোমার অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে 6 মোল ইকুয়ালস টু কি হবে 6 × অ্যাভোগাড্রো নাম্বার। আমি এখানে ডাইরেক্ট লিখে দিতে পারি, তা না হলে তুমি এরকম লেখো 1 মোল Fe ইকুয়ালস টু Na মানে অ্যাভোগাড্রো নাম্বার 6.22 × 10⁻23 সংখ্যক পরমাণু লেখো, সংখ্যক পরমাণু, যেহেতু একটাই Fe হচ্ছে সংখ্যক পরমাণু, তার মানে আমার 6 মোল Fe ইকুয়ালস টু তুমি লিখবে 6 × 6.022 × 10⁻23 সংখ্যক পরমাণু। কেউ এর নিচে করে দিতে পারে, এরই নিচে এখানে এরকম ভাবে লিখে দিতে পারে 6 × Na সংখ্যক Fe পরমাণু, তাহলেই হয়ে গেল। বুঝতে পারলে? কেউ এটা করতে পারে, কেউ ওখানে নিচে লিখে দিতে পারে।